এসির টেম্পারেচার নিশ্চয়ই 18 ডিগ্রির নিচে। ঠান্ডাটা বেশ অস্বস্তিকর, যেন মৃত্যু শীতল। অদ্ভুত নিস্তব্ধতা গিলে খাচ্ছে ঘরটাকে, শুধু এসির মৃদু শব্দটুকু ছাড়া। সাদা দেওয়াল আর আসবাবের মধ্যে একমাত্র রঙিন জানলার হালকা আসমানি অর্ধস্বচ্ছ পর্দাটা ভেদ করে খানিকটা ঘোলাটে সূর্যালোক ঘরে ঢোকার বিফল চেষ্টা করছে। তাতে ঘরটা আলোকিত হওয়ার বদলে অদ্ভুত এক মন খারাপ করা ঘোলাটে নীলচে আভায় মুড়ে গেছে। মনের উদ্বেগ চেপে অপেক্ষা করার মতো কঠিন কাজ আর বোধহয় দুটি নেই। আনমনে চোখটা বারবার পাশের দিকের বন্ধ দরজার দিকে চলে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা হতে চলল। ঘড়ির কাঁটার গতির সাথে সমানুপাতে বাড়ছে রিনির উদ্বেগ। প্রশ্নের পর প্রশ্ন জমছে কেবল, কিন্তু উত্তর নেই কোনো। জীবনটা যে এমন হয়ে যেতে পারে তা ওর কল্পনারও অতীত ছিল। একটা সময় ওর সাজানো জীবনটা অনেকেরই ঈর্ষার কারণ ছিল। এই বর্ণহীন শীতলতার অস্বস্তি বোধটা পাতলা কুয়াশার মতো ক্রমশ মনকে আচ্ছন্ন করে ফেলছে। অস্বস্তি বোধটা ছেড়ে ফেলার জন্য উঠে দাঁড়াতেই দেখল ওই পাশের দরজার পাল্লা ফাঁক হল। মুহূর্তে সব উৎকণ্ঠা যেন গলার কাছে দলা পাকিয়ে উঠল। হাসি মুখে বেরিয়ে এলেন ডক্টর মৈত্রেয়ী সেন, সাথে ছোট্ট পুতুলের মতো মিষ্টি একটা বাচ্চা, বিহান। ডাক্তার ডেস্কের ওপাশের চেয়ারে বসে রিনিকেও বসতে বললেন। বিহান মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল, ওর সবটুকু মন হাতের রুবিক্স কিউবের দিকে। কি বুঝলেন মৈত্রেয়ীদি? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন, আর তোমরা শুনছো অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখিকা সুপর্ণা নাথের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, ইকুইনক্সের রাত। গল্পটি নেওয়া হয়েছে কাল নিদ্রার গর্ভগৃহ নামক বই থেকে, যেটি প্রকাশিত হয়েছে লেখনী প্রকাশনা থেকে। ইকুইনক্স অর্থাৎ বিষুব। কথিত আছে এই মহাবিষুবের রাতে নরকের দরজা খোলে এবং শয়তান তার স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে পৃথিবীতে আসে। একটি নিছক প্রেমের গল্প কিভাবে রূপান্তরিত হয় এক ভয়ানক বিভীষিকাময় পরিণতিতে, তা জানার জন্য গল্পটি শেষ অবধি শুনতে হবে। শুনতে থাকুন আজকের গল্প, ইকুইনক্সের রাত। ডক্টর মৈত্রেয়ী সেন শহরের নামী মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে একজন, রিনির পারিবারিক বন্ধু। শোনো, তুমি আগে একটু রিল্যাক্সড হও রিনি। মৈত্রেয়ী সেন এই বলে সামনে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিলেন। তারপর ডেস্ক বেলটা বাজালেন। সাথে সাথে একজন এসে বিহানকে পাশের প্লে রুমে নিয়ে গেল। আচ্ছা, বেশ। আমি বিহানের সাথে যেটুকু কথা বলেছি তাতে আমার কিন্তু অস্বাভাবিক কিছু লাগেনি। হ্যাঁ, মানে নর্মাল 3.5 বছরের বাচ্চার তুলনায় ও একটু বেশি চুপচাপ, আর একটু বেশিও কল্পনার প্রবণ, কল্পনা করতে ভালোবাসে। এবার তুমি বলো, তুমি কেন ওকে অস্বাভাবিক মনে করছো? মানে আমি বলেইছিলাম যে তোমার কথা শোনার আগে আমি নিজে বিহানের সাথে কথা বলবো। নাও, এবার তুমি বলো।
রিনির শূন্য দৃষ্টি বলে দিচ্ছে ও মনে মনে নিজেকে গুছিয়ে নিচ্ছে। ঠিক কোথা থেকে আর ঠিক কবে থেকে সুর কাটার শুরু, সেটাই যেন পরপর সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। সত্যি বলছো? আনন্দে প্রায় লাফিয়ে ওঠে রিনি। দীপ্তর ফোনটা ওর সকালটাকে যেন আরো ঝলমলে করে দেয়। বিয়ের পর এই প্রথম এতগুলো দিন সে দীপ্তর থেকে দূরে আছে। যদিও 2 বছরের পুরনো বউ সে, তবু ওদের কেমিস্ট্রি দেখে সেটা বোঝার উপায় নেই। মাস দেড়েক আগেই দীপ্ত কাজের সুযোগটা পায় ক্যানসাস স্টেট ইউনিভার্সিটিতে। কথা ছিল সব ব্যবস্থা পাকা করে রিনিকেও ডেকে নেবে। প্রতীক্ষার এই 1.5-2 মাস বড্ড লম্বা ছিল রিনির জন্য। ক্যানসাস সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পরও যেন সবটাই স্বপ্নের মতো লাগছিল। দীপ্ত দৌড়ে এসে জড়িয়ে ধরায় এক আকাশ ভালো লাগার সাথে একটু লজ্জাও করেছিল রিনির। দীপ্ত চোখ টিপে বলেছিল, এ দেশে লোকজন এসবে পাত্তা দেয় না। প্রায় 1.25 ঘন্টা ড্রাইভের পর যেখানে এসে ওরা থামল, সেটাকে স্বর্গ বললে ভুল বলা হবে না। জায়গাটার নাম ক্লিন্টন। ক্লিন্টন লেকের ধারে সাজানো ছোট্ট বসতি, বেশ ফাঁকা ফাঁকা। আশেপাশে বাড়ি আছে, তবে বেশ ছাড়া ছাড়া। সব বাড়ির সাথেই বেশ বড় লন আর বাগান। পায়ে হেঁটে মাত্র 5-7 মিনিটেই পৌঁছে যাওয়া যায় ক্লিন্টন লেকের ধারে। বাড়িটা বেশ পুরনো, ছোট্ট কাঠের দোতলা। দীপ্তর ইউনিভার্সিটির এক পরিচিত বেশ কমেই ভাড়া পেয়ে গেছে। তাই বাড়িটার নাকি হিস্টোরিক্যাল ভ্যালু অনেক। এই ক্যানসাস লরেন্সের ক্লিন্টন জায়গাটিতে প্রথম যে ইউরোপীয় ইমিগ্রেন্টরা বসতি স্থাপন করেছিলেন, তাঁদেরই একজনদের বাড়ি এটা। প্রায় 160-70 বছর বয়স। স্থাপত্য দেখলে বোঝা যায় অবশ্য, তবে মেনটেনেন্সের গুণে এখনো ঝকঝকে। প্রথম কিছুদিন নতুন সংসার গোছাতেই কেটে গেল। উইকেন্ডগুলো আশেপাশের ব্লুমিংটন বিচ, লরেন্স শহরটা, উডরিজ পার্ক, লোন স্টার লেক আর পার্ক, ক্লিন্টন স্টেট পার্ক, এসব দেখেই কেটে গেল। দীপ্ত ইউনিভার্সিটি চলে যাওয়ার পর সারাটা দিন একা কাটানোটা একটু একঘেয়ে। হঠাৎ একদিন গোছগাছ করতে গিয়ে এই বাড়িতে একটা ছোট্ট বই ভর্তি ট্রাঙ্ক খুঁজে পায় রিনি। বই, কিছু ডায়েরি আর কিছু কাগজপত্র ভর্তি। সময় কাটানোর জন্য সেগুলো নিয়েই বসল। ডায়েরির ডেট দেখে অবাক হলো। প্রায় 140 বছর আগের। অল্প পোকায় কাটলেও বেশিরভাগই অক্ষত। সত্যি, তখনকার মানুষরা যত্ন জানতেন, মনে মনে ভাবে রিনি। ডায়েরিগুলোর ছত্রে ছত্রে এই ব্লুমিংটন লরেন্সের শুরুর ইতিহাস। কিভাবে তারা দাসপ্রথার বিরোধ করেছিলেন, কিভাবে তারা ভূগর্ভস্থ পথ দিয়ে দাসদের পালাতে সাহায্য করেন। রিনি যেন ইতিহাসের পাতায় হারিয়ে যায়। হঠাৎ চোখ পড়ে ডায়েরির নিচে কিছু গোছ করা পাতা। পাতা নয়, চিঠি, প্রেমের চিঠি। পাতার ধারে সূক্ষ্ম আলপনা, কোনোটার ভাঁজে শুকনো পাতার নিঃস্ব মলিন ধ্বংসাবশেষ। কোনো প্রিয়া তার প্রিয়তমকে এই চিঠি লিখেছে, কিন্তু কোনো কারণে হয়তো পাঠানো হয়নি। কে জানে, সেই অশান্ত সময় তার প্রিয় হয়তো যুদ্ধে যেতে বাধ্য হয়েছিল,
কে জানে তাদের প্রেমের পরিণতি কি হয়েছিল। চিঠির বক্তব্য দেখে মনে হচ্ছে চিঠিগুলো লেখার পর থেকে এই বাক্সেই বন্দী। শেষ যে তারিখ লেখা, সেখানেও প্রিয়া তার প্রিয়তমের জন্য আমৃত্যু অপেক্ষার অঙ্গীকার করেছে। রিনির মনটা মুচড়ে উঠল। ট্রাঙ্কটা বেসমেন্টে রাখতে গেল রিনি। ইংরেজি ভৌতিক সিনেমার দৌলতে বেসমেন্ট বিষয়টা শুনলেই গা শিরশির করে। রিনিরও যে একেবারেই ভয় করেনি তা নয়, তাই চটপট কাজ মিটিয়ে উপরে উঠে আসেও। উঠেই দরজার দিকে নজর যেতেই দেখে বাড়ির হলওয়ে বরাবর পিছন দিকে যে দরজা আছে সেখানে কেউ দাঁড়িয়ে। এসব বাড়িতে কাঠের দরজার সংলগ্ন একটা মেশের বা মিহি জালের দরজা থাকে দিনের বেলা আলো আসার জন্য। কে? আসছি, দাঁড়ান বলেই দরজার দিকে পা বাড়ায়, কিন্তু কোথায় কে? দরজার বাইরে বিশাল ফাঁকা জমি। কেউ এসে চলে গেলেও তাকে দেখা যাবে। বাবা, এত ভুল দেখছে ও চোখে। এখানে আসার পর মাত্র বৃদ্ধা মিসেস বোটনের সাথেই রিনির আলাপ হয়েছে। ওদের একমাত্র নেবার। মাঝে মধ্যে ফোনেও কথা হয়। উনি একাই থাকেন। রিনি তবু একবার ওনাকে ফোন করে জেনে নিল উনি এসেছিলেন কিনা। উত্তর এলো না। সারা দিন মনের খচখচে কাঁটাটা বিঁধেই থাকল। রাতে দীপ্ত ফেরার পর ওকে বললে ও জাস্ট উড়িয়ে দিল কথাটা। আরে নিচে অন্ধকার, বেসমেন্ট থেকে উপরের আলোয় এসেছো, চোখ ধাঁধিয়ে গেছিল হয়তো। রিনি কথা বাড়ায় না। এই ঘটনার 4-5 দিন পর বৃদ্ধা মিসেস বোটন রিনির জন্য কিছু কুকিজ বানিয়ে নিয়ে আসেন। রিনিও কফি বানিয়ে নিয়ে ওনার সাথে আড্ডা দিতে বসে। কথায় কথায় সেদিনের ওই অদ্ভুত অভিজ্ঞতার কথা বলাতে উনি কেমন যেন অস্বস্তি বোধ করেন এবং কাজের বাহানা দিয়ে বাড়ি চলে যান। এমন ব্যবহারটা রিনি আশা করেনি। যদিও রিনি এতদিনে জেনে গেছে যে তার বৃদ্ধা প্রতিবেশীটি ভূত ঈশ্বর দুটোতেই একটু বেশি বিশ্বাস রাখেন, আর তৎসম্পর্কিত উপাচারেও ওনার আগ্রহ প্রচুর। দীপ্তকে কথাটা বলতে ও আবারও উড়িয়ে দিল বিষয়টা। উল্টে মজা করে বলল, যা, তোমাকে এই উইকেন্ডে একটা দারুণ জায়গা দেখাতে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু না, থাক, হবে না বুঝলে। তুমি যা ভীতু। কোথায় গো? স্টাল সেমেট্রি। দূর, কবরস্থানে কে যায়? আরে গুগল ইট। কত গল্প আর কিংবদন্তি আছে জানো। লোকজন দূর দূর থেকে আসে দেখতে। আমাদের এখান থেকে মেয়ার 20 মিনিটস ড্রাইভ। তাই নাকি? তা শুনি, কি কিংবদন্তি? গুগল করব না, তুমিই বলো। ওকে, বলতেই পারি, ভয় পাবে না তো আবার। কপট রাগে চোখ পাকায় রিনি। দীপ্ত শুরু করে, এই স্টাল সেমেট্রির অনেক কেচ্ছা। এখানে কথিত আছে যে শয়তান নিজে বছরে 2 বার, একবার মার্চের বসন্ত বিষুব বা ইকুইনক্সের রাতে আর হ্যালোউইনের রাতে নিজের ছেলে আর স্ত্রীর সাথে গ্রেভ দেখতে আসে। মানে বহুকাল আগে এখানে এক উইচ ছিল, তার সাথে শয়তানের সম্পর্কের ফলে একটি শিশু জন্মায়। কিন্তু তার দেহ অর্ধেক মানুষ আর অর্ধেক ছিল উলফের মতো। সে বেশি দিন বাঁচেনি, তাকে এখানেই কবর দেয়া হয়। আর এই সেমেট্রির মাঝে এক বিরাট গাছ ছিল, তাতে উইচদের গলায় দড়ি দিয়ে ঝোলানো হতো বা পুড়িয়ে মারা হতো। ওখানে একটি চার্চও ছিল। একবার হঠাৎ আগুন লেগে তার ছাদ নষ্ট হয়ে যায়, কিন্তু
ভিতরে ক্রুসিফিক্সে কিছুই হয়নি। তাছাড়া অনেকেই নাকি দেখেছে বৃষ্টিতে ওই ছাদহীন চার্চের ভিতর থাকতো একদম শুকনো খটখটে। অনেকে চার্চের 7টি জানলার পরিবর্তে হঠাৎ একটি 8ম জানলা সৃষ্টি হতেও দেখেছে। আর সেই জানলার পরপারে নাকি নরকের আগুন জ্বলে। ওই চার্চ নাকি স্বয়ং শয়তানের আখড়া। উইচরা ওখানে এই ইকুইনক্সের রাতে এসে শয়তানের আরাধনা করত। অনেকে তো এটাও বলে আর্লি 90s এখানে একবার পোপ নিজের বিমানের পথ পরিবর্তন করেছিলেন। তিনি ওই সেমেট্রির ওপর দিয়ে যেতে চাননি। ভাবো তাহলে কত মারাত্মক এই জায়গা। ও বাবা, আচ্ছা সেই চার্চ আর গাছ এখনো আছে? গেলে দেখতে পাবো? না, আসলে এই সোকল্ড শয়তানের উপাসক বা চ্যাংড়া ছেলেপিলেরা খুব হুজ্জুতি করত। তাই সেমেট্রির কর্তৃপক্ষ আর স্থানীয়রা মিলে কিছু বছর আগে এই চার্চের ধ্বংসাবশেষটা ভেঙে দিয়েছে। আর গাছটাও নেই। হেমন্ত হলুদ রাঙা ঝিরঝিরে উইলো পাতাগুলো হালকা হাওয়ায় নিচের সবুজ ঘাসের গালচেতে লুটোপুটি খাচ্ছে, ঠিক যেমনটা অ্যানার কোঁকড়া সোনালি চুলগুলো ওর কোলে মাথা রেখে শুয়ে থাকা নোয়ার গালের উপর লুটোপুটি খেত। কিন্তু আজ কোথায় নোয়া? এই একলা বিকেলগুলো ওর কাছে বিষের মতো লাগে। বাপমাহারা পরের সংসারে আশ্রিতা অ্যানা আর ঈশ্বরের অভিশাপে জন্ম কুরূপ নোয়া পরস্পরের মধ্যে নিজেদের পৃথিবী খুঁজে নিয়েছিল। নোয়ার ওই সর্বাঙ্গে পশুর মতো লোম, অমন ক্রূর মুখের পিছনের নরম মনটাকে শুধু অ্যানাই চিনেছিল। বাকিদের মতো ঘৃণা বা ভয়ে সরিয়ে দেয়নি। মিশনারি ডাক্তারবাবু তো বলেছিলেন এমনটা হয় অনেক সময়। এটা চিকিৎসা শাস্ত্রে নতুন কিছু না, এটা অভিশাপ বা পাপ নয়। কিন্তু কেউ মানেনি সে কথা। নোয়াও স্বপ্ন দেখেছিল নিজেদের একটা ছোট্ট পৃথিবীর। বেশ তো চলছিল সব, কিন্তু হঠাৎই নোয়া কোথায় হারিয়ে গেল। কেউ বলে তাকে নাকি শয়তান ফিরিয়ে নিয়েছে। সে নাকি স্বয়ং শয়তানের অংশ ছিল। কেউ বলে জঙ্গলের শিকারীরা তাকে পশু ভেবে গুলি করে মেরেছে। আবার কেউ কেউ দাবি করে তারা শহরের সার্কাসের খাঁচায় নোয়াকে বন্দি থাকতে দেখেছে। কি করবে এখন অ্যানা? তার শরীর তো আর কয়দিন পর সব জানান দিয়ে দেবে। কি বলবে সে মানুষকে? কোথায় ঠাঁই হবে ওর? আজকাল পাগলিনীর মতো অবস্থা হয়েছে অ্যানার। ওর জীবনের ধন ওর নোয়ার চিহ্নকে ধরে রাখতে পারল না বুকে। সে তার বাবার মতোই রূপ পেয়েছিল। তার ওই লোমশ কুরূপ দেহ দেখে জন্মের পরই তাকে সরিয়ে দেওয়া হয় অ্যানার থেকে। চার্চে রাখা হয়েছিল এক বুড়ি দাইয়ের কাছে। সবাই বলেছিল ও খোদ শয়তানের বাচ্চা। অতটুকু বাচ্চা মা ছাড়া কি বাঁচে? তবু কয়েকটা দিন লড়াই করে সে তার বাপের দুর্ভাগ্য আর মায়ের অপমান মাথায় নিয়ে না ফেরার দেশে পাড়ি দেয়। আর লোকজন অ্যানাকে ডাইনি বলে দাগিয়ে দেয়। ডাইনি বলেই না শয়তানের বাচ্চাকে গর্ভে ধরেছে সে। আজ গাঁয়ের লোক তার বিধিলিপি নির্ধারণ করবে। করুক, সেও মরে বাঁচতে চায়। এই পৃথিবীর রং রূপ গন্ধ তার কাছে অসার। বসন্তের বিষ বাতাস তার সহ্য হয় না আর। গাঁয়ের সীমায় কবরস্থানের মাঝে যে বিশাল এলম গাছটা আছে তার নিচে ওকে হেঁচড়ে এনে ফেলেছে ওরা। ইট পাথরের আঘাতে সর্বাঙ্গে যন্ত্রণা।
একটা চোখ থেঁতলে গেছে। যন্ত্রণা বোধহয় বোধ শক্তিগুলোকেও ঢেকে ফেলেছে। ওর শরীরটা নিয়ে ওরা কিছু একটা করছে। দূরে অনেক মেয়ে পুরুষ দাঁড়িয়ে অবাক চোখে ওর চরম পরিণতি দেখছে। উফ, কি জ্বালা! ওর হালকা গোলাপি নরম চামড়া পুড়ে কুঁকড়ে যাচ্ছে, আর ফাটা চামড়ার নিচ থেকে বেরিয়ে আসছে লালচে মাংসের স্তর। জ্বালা ক্রমশ ওর শিরায় ধমনীতে ছড়িয়ে পড়েছে। আর যে সহ্য হয় না। একটা মাত্র চোখের সামনের দৃশ্য এখন আগুন রঙে ঢাকা। খুব গরম, ভীষণ গরম, বড্ড জ্বালা। হঠাৎ একটা চেনা ঠান্ডা হাতের স্পর্শ। ওই তো ও সব দেখতে পাচ্ছে এখন। নরক যন্ত্রণা আর অনুভব করতে পারছে না তো। ওই তো রোদ ঝলমলে উইলো গাছের নিচে নোয়া দাঁড়িয়ে, আর ওর কোলে ওদের ছোট্ট সোনা। আহ, শান্তি, স্বর্গ শান্তি। বলে চেঁচিয়ে ধর্মর করে উঠে বসে রিনি। ঘেমে নিয়ে গেছে পুরো। এ কি অদ্ভুত স্বপ্ন দেখলো? কেনই বা দেখলো? হাঁপাতে হাঁপাতে বেডসাইড টেবিলের দিকে আন্দাজে হাত বাড়ায় জলের বোতলের জন্য, কিন্তু মুহূর্তে চমকে হাতটা সরিয়ে নেয়। কি যেন একটা কর্কশ লোমশ কিছুতে হাতটা স্পর্শ করল না। ঘর ঘুটঘুটে অন্ধকার, আলো জেলে ঘুমোতে পারে না দীপ্ত। হাত বাড়ালেই বেডসাইড ল্যাম্পের সুইচ, কিন্তু ওই দুবিঘত দূরত্বটুকু অতিক্রম করার সাহস রিনি পাচ্ছে না। যা হোক করে সাহস সঞ্চয় করে সুইচটা টিপতেই আলো জ্বলে ওঠার সাথে সাথেই ওর মনে হয় কি একটা যেন অন্ধকারের শরীর নিয়ে টেবিল আর দেওয়ালের মাঝে ফাঁকটুকু থেকে দৌড়ে সরে গেল। অভ্যাসবশত দীপ্তর পিঠে ঠেলা দিয়ে ডাকার জন্য হাত বাড়িয়েও হাতটা সরিয়ে নিল। দীপ্ত কি এসব বিশ্বাস করবে? সর্বনাশে শুরু হয়েছিল সেদিন, যেদিন ওরা ওই স্টাল সেমিট্রি দেখতে গেছিল। ছবির মতো সুন্দর দিন, মার্চের শেষের হিমেল বাতাস, সাথে ঝকঝকে নীল আকাশ। গিয়ে রিনি তো অবাক। জায়গাটা কি সুন্দর! একটা কবরস্থানকে বোধহয় সুন্দর বলা যায় না, তবে দিনের আলোয় জায়গাটা সত্যি সুন্দর আর শান্ত। আর শুধু ওরা নয়, বেশ অনেক মানুষ এসেছেন। কেউ বা প্রিয়জনের কবরে ফুল সাজিয়ে তার পাশে বসে একটু সময় কাটাচ্ছে, আবার কেউ বা ওদের মতোই ঘুরে ফিরে দেখছে। হয়তো বসন্ত বিষুব আজ, তাই। ওই যে কথিত আছে, আজ শয়তান নিজের স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে আসে। ওদের দেখে একটা কম বয়সী স্থানীয় ছেলে এগিয়ে এসে আলাপ করল। সে নাকি গাইড। সে এই স্টাল লরেন্সের ইতিহাস, এই কবরস্থানের ইতিহাস গুছিয়ে শোনালো। কোথায় সেই অভিশপ্ত চার্চ ছিল, কোথায় সেই ফাঁসি গাছ ছিল, সবই ঘুরিয়ে দেখালো। বলল, ইকুইনক্সের রাতে এখানে একটা গুপ্ত সিঁড়ি খুলে যায়। সেই সিঁড়ি ধরে পৌঁছে যাওয়া যায় নরকে। একটা কবর দেখিয়ে গাইড ছেলেটি বলে, এটাই নাকি সেই শয়তানের প্রিয়তমা ডাইনির গ্রেভ। এই কবরটা একটু একটেরে। কোনো কালে এখানে একটা বড় গাছ ছিল। এখন শুধু কিছু ঊষর শিকড় অবশেষ সেই অস্তিত্বের সাক্ষী দিচ্ছে।
গ্রেভটির পাশে অপেক্ষাকৃত একটা ছোট্ট গ্রেভ হেডস্টোন। মনে পড়ল দীপ্তর বলা গল্পটা। হঠাৎ রিনির মনটা কেমন করে উঠল। কি যেন একদলা কষ্ট গলার কাছে পাকিয়ে উঠল। ডাইনি হোক আর যাই হোক, মা তো, ও যেন সন্তান সুখ পায়। কথাটা নিজের অজান্তেই বিড়বিড় করে ফেলেই বেশ চমকে ওঠে রিনি। এ কি বলল, আর কেনই বা অদ্ভুত এমন কথা বলল? এ কথার মানে কি? হঠাৎ মনে হলো ওর চারপাশটা শূন্য, কেউ কোথাও নেই এই বিশ্ব চরাচরে। ও একা। একটা অজানা মন খারাপ গুলিয়ে উঠছে মনে। ওর মাথাটা ঘুরে গেল। চোখ বন্ধ হওয়ার আগের মুহূর্তে কে যেন হাওয়ার ভাষায় কি একটা ফিসফিসিয়ে গেল ওর কানে। শুনলো কিন্তু বুঝলো না কিছুই। চোখ খুলল যখন, তখন মুখের উপর একটি মেডিকেল মাস্ক পরা অপরিচিত মুখ ঝুঁকে। মিসেস রয়, এখন থেকে একটু কেয়ারফুল হতে হবে কিন্তু। অ্যান্ড কনগ্রাচুলেশনস। রিনি উঠে বসে দেখে দীপ্তর মুখ আনন্দে ঝলমল করছে। ওর মাথা ঘুরে যেতেই কয়েকজনের সাহায্যে ওকে স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে এসেছে দীপ্ত। যে কোনো বিবাহিত জুরির জন্য এ বোধহয় সব থেকে বড় আনন্দের দিন। ডাক্তারের বাড়ি থেকে গাড়ি করে ফেরার সময় দীপ্ত যেন আনন্দে বিভোর। কত কিছু ভবিষ্যতের স্বপ্ন সে এক নাগাড়ে বলেই যাচ্ছে, কিন্তু রিনি ঠিক ততটাই খুশি কেন হতে পারছে না? মন হাতড়ে উত্তর পায় না রিনি। মিসেস বোটন খবরটি শুনে খুব খুশি। বৃদ্ধা দুবেলা ফোন করে খবর নেন। এ সময় মেয়েদের মন খানিক বিকল হয়, তবে রিনি বুঝতে পারে ওর মন খারাপটা শুধুমাত্র মুড সুইং না, বরং যত দিন যাচ্ছে একটা সর্বগ্রাসী চাপ ওর মনকে কুড়ে খাচ্ছে। দীপ্তকে ওর আজকাল অসহ্য লাগছে, আর অদ্ভুতভাবে একা থাকতে খুব ভালো লাগছে। কিন্তু এই নির্বান্ধব পুরীতে ও যে একা না, সেটাও বারবার অনুভূত হচ্ছে। বাড়ির সবাই খবর শুনে ওকে দেশে ফিরে আসতে বলে, কিন্তু রিনির দেশে ফেরার মোটেও ইচ্ছে নেই। ওই এক কথা শোনার ভয়ে ও বাড়িতে ফোন করাও কমিয়ে দেয়। সারাদিন এই একলা বাড়ি ওর বড্ড প্রিয় হয়ে উঠেছে। এই যেন এক অদ্ভুত অবস্থা। এই একাকিত্ব ওর ভালো লাগে, আবার ভয়ও লাগে। সারাদিন কে যেন ওর সাথে সাথে পাশে পাশে থাকে, ফিসফিসিয়ে কথা বলে। এপ্রিলের মাঝামাঝি হঠাৎ একদিন আকাশ কালো করে অসময়ে বৃষ্টি। একটা ঝাপসা কুয়াশা ভাব, ঠান্ডাটাও বেশ। হঠাৎ কলিং বেলের শব্দ। অসময়ে কে এলো? উপরের ঘর থেকে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানে নিচে পড়ে যায় রিনি। কিন্তু ঠিক মেঝেতে আছড়ে পড়ার আগের মুহূর্তে অনুভব করে ওর শরীরটা পেছন থেকে কে টেনে ধরেছে। অবধারিত সর্বনাশের মুখ থেকে ফিরে আসে ও। দরজায় গিয়ে দেখে কেউ কোথাও নেই। কথাটা দীপ্তকে না বলে মিসেস বোটনকে জানায় ও। দীপ্ত প্রথমত বিশ্বাস করবে না, আর উল্টে বকাবকি করবে। বৃদ্ধা ওকে সাবধানে থাকার উপদেশ দেন, আর বেশি উপর নিচ করতে বারণ করেন।
পরের দিন বৃদ্ধা হাতে একটা বাক্স নিয়ে আসেন, মুখ বেশ চিন্তিত। বেশি কথা না বলে বাড়ির নিচের সব ঘরে ঢুকে কি যেন করতে থাকেন। কি কি করছেন মিসেস বোটন? ওয়েট মাই চাইল্ড, আগে কাজটা মেটাই। এরপর উপরের ঘরগুলো ঘুরে এসে বসেন রিনির সামনে। ওর হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে খানিকক্ষণ চোখ বুজে প্রার্থনার মতো করেন। তারপর বলেন, কাল যা বললে তারপর মনে হলো এই বাড়ির একটু ক্লেন্সিং দরকার। এ সময় একটু সাবধানে থাকতে হয়। যে প্রাণ পৃথিবীর আলো দেখেনি, হাওয়ার স্পর্শ পায়নি, সে যে বড় পবিত্র। তার উপর অধিকারের আকাঙ্ক্ষা খুব বেশি হয় যে। তাই তোমার বাড়ির সব ঘরের কোণে হোলি ওয়াটার ভেজা সেজের বান্ডিল রেখে এলাম। ও আরেকটা জিনিস, এই যে এটা। এই বলে জামার পকেট থেকে ছোট্ট একটা সাদা ধাতব পরীর মতো মূর্তি বার করলেন। মূর্তিটার মাথাটার উপর সূচালো ক্রস, আর তার সাথে একটা বেগুনি ফিতে বাঁধা। এটা একটা হোলি মাদারের মূর্তি। আমি তোমাদের মেন দরজায় টাঙিয়ে দিয়ে যাচ্ছি। তোমার আর কোনো ভয় নেই মাই চাইল্ড। গড উইল সেভ ইউ। আন্টি, আপনি বললেন অধিকারের আকাঙ্ক্ষা খুব বেশি। কার আকাঙ্ক্ষা? বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্ধকারের। রিনি কথাটার মানে বুঝল না ঠিক, কিন্তু মানেটা জিজ্ঞেস করতেও কেন জানি না ওর সাহস হলো না। কিন্তু সত্যি এই ঘটনার পর বেশ কিছুদিন রিনি খুব ভালো ছিল। সেই চাপবোধ, মন খারাপ কিছুই ছিল না। কিন্তু সুখ কি খুব বেশি দিন টেকে? কি কেমন লাগছে গল্পটি? ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন তাহলে শুনে নিই গল্পের পরবর্তী অংশ। ডক্টর মৈত্রেয়ী সেন এক দৃষ্টিতে রিনির দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায়। রিনির শূন্য দৃষ্টি বলে দিচ্ছে ও মনে মনে নিজেকে গুছিয়ে নিচ্ছে। ঠিক কবে থেকে সুর কাটার শুরু, সেটাই যেন পর পর সাজিয়ে নেওয়ার চেষ্টা করছে। মৈত্রেয়ী, আমার বিহানকে ভয় করে। রিনি, বিহান কিন্তু তোমার নিজের ছেলে, আর সবে মাত্র 3.5 বছর বয়স ওর। রিনি অসহায়ভাবে মাটির দিকে তাকায়। ও জানে এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। আচ্ছা বেশ, তুমি আমাকে বলো ঠিক কেন তোমার ওকে ভয় করে। আচ্ছা, তুমি কি কোনোভাবে বিহানকে নিয়ে চিন্তিত? শুকনো ঠোঁটে জিভটা বুলিয়ে নিয়ে বলে, বিহানের জন্য না দিদি, বিহানের কারণে। স্ট্রেঞ্জ। বেশ, তুমি আমাকে গুছিয়ে সবটা বলো তো। বিহান 2 বছর বয়স পর্যন্ত একটা শব্দও উচ্চারণ করেনি। হামা দেওয়া, হাঁটা, খেলাধুলো কিচ্ছু করেনি। শুধুই শুয়ে থাকতো, এমনকি কাঁদতও না। অনেক ডাক্তার ইত্যাদি দেখিয়েছি, কিন্তু তারা কোনো প্রবলেম খুঁজে পাননি। তারপর ওর যেদিন 3 বছরের জন্মদিন,
সেদিন হঠাৎ ও সবাইকে অবাক করে কথা বলে ওঠে। শুধু তাই নয়, হাঁটতেও শুরু করে। সবাই অবাক হলেও খুশি হয়। আশ্চর্য। দেখো, কিছু বাচ্চারা অবশ্য দেরিতে হাঁটা বা কথা বলা শেখে, কিন্তু একই দিনে একই সাথে, এটা একটু অদ্ভুত। আর তারপর সেদিন বাড়িতে অনেক অতিথি, সবাই ওকে কোলে নিচ্ছে, আদর করছে। আমার এক দাদা ওকে নিয়ে ছাদে ঘুরছিল। হঠাৎ ও দৌড়ে নেমে আসে। ওর নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। ও খুব ভয়ার্তভাবে তখনই বাড়ি ফিরে যায়। কি হয়েছে, কেন হয়েছে, কোনো কথার কোনো উত্তর দেয়নি। উত্তর পেয়েছিলাম কিছুদিন পরে। কি? দাদা নাকি ওর সাথে খেলা করছিল। হঠাৎ ও দাদার চোখের দিকে তাকিয়ে থাকতে শুরু করে। দাদা প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু খানিক পর সরে যাওয়ার চেষ্টা করতে বোঝে যে দাদা নিজের ইচ্ছায় সরতে চেয়েও পারছে না, চোখ ঘোরাতে চেয়েও পারছে না। কি যেন এক অদৃশ্য পাশে বাঁধা পড়েছে। তারপর দাদার নাক থেকে রক্ত বেরোতে থাকে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। ওই অবস্থায় হঠাৎ অনুভব করে সেই বাঁধন আলগা হয়েছে। দাদা তখন পালিয়ে বাঁচে। দেখো, এটা কিন্তু তোমার দাদার নিজেরও কোনো শারীরিক কারণ হতে পারে। বেশ, তারপর বলো। একটা কথা বলার ছিল। এই যে বিহান কথা বলা শুরু করে, এটা কিন্তু পরিষ্কার বড়দের মতো, আধো আধো না। আর কথাও খুব কম বলতো। আমাদের রান্নার মাসিকে হঠাৎ একদিন বলল মাসির স্বামী মারা যাবে, আর তার 2 ঘন্টার মধ্যে খবর আসে লোকটি ট্রেনে কাটা পড়েছেন। শুধু এই না, এরপর বাড়ির সুস্থ স্বাভাবিক পেট রিট্রিভারটাকে এক সকালে উঠে দেখলাম বসার ঘরে দেহটা পড়ে, ঘাড়টা মোচড়ানো। রিনি, তুমি কি বুঝতে পারছো যে তুমি যেগুলো বলছো সেগুলো একেবারেই অসম্ভব? জানি জানি মৈত্রেয়ী, কিন্তু কিন্তু কি করে যে বোঝায় জানো। ও আমাকে বলেছে ওকে ওর মায়ের কাছে দিয়ে আসতে। ও নাকি ওর মায়ের কাছে যেতে চায়। ডক্টর সেন কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু পাশের প্লে রুম থেকে একটা শব্দ শুনে উঠে যান। আরও 2জন সহকারীও এসে পড়েছে। সবার চোখের সামনে যে আয়াটি বিহানকে নিয়ে গেছিল, সে 2 হাতে কান চেপে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে। বিহানের কোনো তাপ অনুতাপ নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে সেই আয়ার দিকে। রিনি ওর হাত ধরে সরাতে চায়, পারে না। কি অস্বাভাবিক শক্তি ওইটুকু বাচ্চার গায়ে। ডক্টর সেন ব্যস্তভাবে বলেন, এসব কি হচ্ছে? বিহান, ওকে ছেড়ে দাও। কথাটা বলার পর নিজেই অবাক হন। কেন এই কথা বললেন? বিহান তো আয়াটিকে স্পর্শও করেনি। হঠাৎ বিহান দৌড়ে এসে মৈত্রেয়ী সেনকে জড়িয়ে ধরে। প্রত্যুত্তরে উনিও বিহানকে কোলে তুলে নেন, কিন্তু কিছুক্ষণ পরেই ওকে নামিয়ে দিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকেন। রিনির বুকটা কেঁপে ওঠে আসন্ন অশনির আশঙ্কায়। কি হলো মৈত্রেয়ী? হ্যাঁ, না কিছু না। রিনি, আজ তুমি বরঞ্চ ওকে বাড়ি নিয়ে যাও। তোমাকে আমি ফোনে পরের অ্যাপয়েন্টমেন্টের ডেটটা জানিয়ে দেবো, ঠিক আছে?
রিনি মৈত্রেয়ীর বদলটা স্পষ্ট বুঝতে পারছে। মৈত্রীদি, আর একটা কথা, বিহান স্টালে যেতে চায়, কিন্তু এই নামটা ওর জন্মের পর কোনো দিন ওর সামনে করা হয়নি। মৈত্রেয়ী সেনের মুখের রেখায় আতঙ্ক স্পষ্ট। আজ বিহান খুব খুশি। ওকে এত খুশি দেখলে রিনির কেন জানি না বুকটা কেঁপে ওঠে। পৃথিবীর সব মা তার সন্তানকে খুশি দেখতে চায়। রিনিও এককালে চাইতো, কিন্তু এখন চায় না। মিসেস বোটন ক্লেন্সিং করার পর মাস দেড়েক ভালোই কাটে। রিনিও আগের ছন্দে ফিরে এসেছে। বাড়ির সবাই ওকে পুজোর আগে দেশে ফিরতে বলছেন। জুনের শেষ, ক্লিন্টন লরেন্সে জমিয়ে বর্ষা নেমেছে। ঠান্ডা ওই 11-12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, মানে বাঙালির চামড়ায় বেশ শীত। বৃষ্টি থেমে গেলেও ধূসর কুয়াশার মোটা চাদর জড়িয়ে থাকে প্রকৃতি। এই ঠান্ডা ভিজে আবহাওয়ায় বাড়ি বসে ওর মন আরো বসে যায়। সেদিন সকাল থেকে নাগাড়ে বৃষ্টি। দীপ্ত ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর বেগ আরো বাড়ে। বেলা গড়ানোর সাথে সেটা ক্রমশ তুফানের আকার নেয়। দীপ্ত ফোনে জানায় রাস্তার এমন অবস্থা, সাথে নাকি এক বিশাল কন্টেনার ভ্যান অ্যাক্সিডেন্ট করে পুরো রাস্তা ব্লক। ও কখন বাড়ি ফিরবে নিজেও জানে না। রিনি যেন চিন্তা না করে আর সাবধানে থাকে। সন্ধ্যের মুখে দরজায় বেল শুনে দৌড়ে যায় রিনি। দরজার বাইরে দুটো সিঁড়ি নিচে এক কালো বর্ষাতি পরা লম্বা মানুষ দাঁড়িয়ে। বৃষ্টির তোড়ে মুখ দেখা যাচ্ছে না। কাঠের পাল্লাটা খুললেও নেটের দরজাটা খোলেনি রিনি। কাকে চাই? কোনো উত্তর আসে না, উল্টে প্রশ্ন আসে। আমি কি ভেতরে আসতে পারি? রিনির একটু খটকা লাগে। অপরিচিত কোনো মানুষ খুব একটা এখানে আসে না, তাও এই আবহাওয়ায়। আমি কি ভেতরে আসতে পারি? আপনার নাম কি প্রয়োজন জানতে পারি? আবারও কোনো উত্তর নেই। রিনির একটু ভয় হয় এবার। চোর ডাকাত কিনা কে জানে। রিনি আস্তে করে দরজার পাল্লা ভেজিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মারাত্মক ধাক্কা খায়। দরজার পাল্লাটা পাথরের মতো ভারী। লোকটা একটা সিঁড়ি উপরে উঠে এসেছে, আর অদ্ভুত নির্লিপ্ত ভঙ্গিতে সেই একই প্রশ্ন করে যাচ্ছে। আমি কি ভেতরে আসতে পারি? রিনি দৌড়ে পালাতে চায়, কিন্তু পারে না। ওর পা দুটো মেঝের সাথে জুড়ে গেছে যেন। কি করবে ও? ফোনটাও হাতে নেই। এই তুফানে গলা ফাটিয়ে ডাকলেও কেউ শুনতে পাবে না। লোকটা আরো এক ধাপ উঠে এসেছে। লোকটার পিছন দিকের প্রকৃতি হঠাৎ মিশকালো পর্দায় ঢেকে গেছে। একটা পোড়া পচা গন্ধের অদ্ভুত মিশেলে ওর গা গুলিয়ে উঠছে। এতক্ষণে লোকটার বর্ষাতির টুপির নিচে দুটো জ্বলন্ত বিন্দু দেখতে পায় রিনি। অমন চোখ ইহ জগতের কোনো জীবিত প্রাণীর হতে পারে না। এ কে? রিনির মাথাটা ঝিমঝিম করে। দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু নড়ার ক্ষমতা নেই। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ে। হঠাৎ একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে।
মিসেস বোটানের দেওয়া সেই উজ্জ্বল রূপালী ধাতব হোলি মাদারের মূর্তিটা দরজার ফ্রেমের পাশে টাঙানো ছিল। সেটা কুচকুচে কয়লার মতো হয়ে গেছে। ওর ওই অপার্থিব চোখের আগুন যেন রিনির সর্বাঙ্গে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রিনির মাথা ঘুরছে, চোখ খুলে থাকতে পারছে না। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে মনে হলো লোকটা চৌকাঠের বাইরেই দাঁড়িয়ে, কিন্তু তার বিশাল হাত বাড়িয়ে সে ছুঁতে চাইছে রিনিকে। নেটের দরজাটা কিভাবে যেন অনেকটা ফাঁক হয়ে গেছে। রিনি অসহায়ের মতো দু হাতে পেটটা আঁকড়ে নিজের অনাগত সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করে পেটে, আর তারপর অসহ্য জ্বালা। ঠিক সেই সময় কে যেন এসে দাঁড়ায় লোকটার ঠিক পেছনে। তারপর আর কিছু মনে নেই রিনির। এরপর সব অন্ধকার। সেদিনের চেকআপের প্রায় দিন 10 পর ডক্টর মৈত্রেয়ী সেনের চেম্বারের বাইরের সোফায় বসে রিনি। অনিশ্চয়তা আর অজানা ভয় তার প্রতীক্ষার প্রহর লম্বা করছে। কত প্রশ্ন মনে, কিন্তু উত্তর নেই একটিরও। মৈত্রেয়ী আজ ওকে কেন একা ডাকলেন সেটাও বুঝতে পারে না রিনি। কি বলছেন মৈত্রেয়ী? রিনি, তোমার ছেলের কিন্তু কোনো শারীরিক বা মানসিক সমস্যা ধরা পড়েনি। কিছু বাচ্চা কম কথা বলে বা দেরিতে কথা বলে, এতে অদ্ভুত কিছু নেই। হ্যাঁ, তবে তুমি চাইলে অন্য কোনো ডাক্তার কনসাল্ট করতেই পারো। আমার কিন্তু আর কিছু করার নেই। কথাটা ভীষণ রকম দায় সারা শোনায়। রিনি কিছুটা মর্মাহত হয়ে উঠে যায়। পিছন থেকে মৈত্রেয়ী সেন বলেন, শোনো, কোনো ডাক্তারই কিন্তু তোমার ছেলের প্রবলেম ঠিক করতে পারবে না, ওকে? কেননা ও নিজেই একটা মূর্তিমান প্রবলেম। সো জাস্ট গেট রিড অফ হিম। প্রচণ্ড রূঢ়ভাবে কথাটা বলে মৈত্রেয়ী। দিদি, কি বলছো তুমি? বিচলিত স্বরে ডক্টর সেন বলেন, তুমি কি জানো সেদিন আমার আয়াকে তোমার ছেলে কি বলেছিল? ও বলেছিল যে এই 3 তলা থেকে নিচে না ঝাঁপ দিলে ও ওকে উচিত শিক্ষা দেবে। আর তারপর আয়ার পরিণতি তো তুমি জানোই। সেদিন যখন আমি ওকে কোলে নিই তখন ও আমার কানে কানে কি বলেছিল জানো? আমি মায়ের কাছে ফিরতে চাই, তুমি ওকে বলে দাও। আর না বললে মিষ্টি দিদির পাটা সামনে রেখো আন্টি। দেখো, আমি পাত্তা দিইনি, কিন্তু তুমি কি জানো দ্যাট ভেরি ডে সাইকেল থেকে পড়ে মিষ্টির পা ভেঙে যায়। রিনি, দেখো, আমি ডক্টর, কিন্তু আমিও তো একজন মা। ও আমার সন্তানের ক্ষতি না, ইটস নট পসিবল। দেখো রিনি, বিহানকে থামাতে হবে। এইভাবে একের পর এক সর্বনাশ হতে দিও না রিনি। রিটার্ন হিম টু ওয়্যার হি বিলংস। কথা শেষ হওয়ার আগেই ঝড়ের গতিতে বেরিয়ে আসে রিনি। যে কথাটা ও নিজেই নিজের কাছে মানতে চায় না, সেই কথাটা না, ওর বিহান ওরই। ও অন্য কিছু না। হাতের সামনে একটা ট্যাক্সি পেয়ে উঠে পড়ে, মাথাটা এলিয়ে দেয় সিটে। স্মৃতি জড়ো হয় চোখের পাতায়। সেদিনও বিহান খুব খুশি ছিল। দীপ্ত খুব খেলছিল ওকে কোলে নিয়ে। রান্নাঘর থেকে ওদের খেলার আর হাসির শব্দ শুনছিল রিনি। খানিকক্ষণ পর দেখল বিহান খিলখিল করে হাসছে, একটু বেশি হাসছে। দরজা দিয়ে উঁকি দিয়ে দেখল বিহান বসে আছে, কিন্তু দীপ্ত নেই। হয়তো টয়লেটে গেছে। নিজের কাজে মন দেয় রিনি। খানিক পরেই কলিং বেল বাজে।
রিনি দরজা খুলে দেখে ফ্ল্যাটের কয়েকজন নেবার করুণ মুখে দাঁড়িয়ে। বাকিটা আর ভাবতে চায় না রিনি, তবু দীপ্তর থ্যাতলানো রক্ত আর ঘিলু মাখামাখি মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ছেলের সাথে খেলতে খেলতে হঠাৎ 5 তলার ব্যালকনি থেকে দীপ্ত কেন ঝাঁপ দিয়েছিল কেউ জানে না। ঝাঁপই দিয়েছিল এবং স্বেচ্ছায়। সামনের টাওয়ারের 2 ব্যক্তি তারা নিজের চোখে দেখেছিল দীপ্ত রেলিং টপকে স্বেচ্ছায় ঝাঁপ দেয়। ওনারা চিচিয়ে অনেক সাবধান করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশের হয়রানিও হয় বেশ কিছুদিন। তারপরও ওই ফ্ল্যাট ছেড়ে রিনি আসেনি। ওর ভয় করে বিহানকে অন্য কারুর সাথে রাখতে, ভীষণ ভয় করে বিহানকে খুশি দেখলে। রিনি জানে বিহান ওকে কিচ্ছু করবে না। রিনিকে যে ওর প্রয়োজন। ফ্ল্যাটের দরজা খুলতেই মালতী মাসি বলে, বাবা কিছু মা সোহাগী ছেলে বটে গো তোমার বৌদি। কালি বলে আমারে মায়ের দেশে নিয়ে চলো, মায়ের দেশে নিয়ে চলো। ও ধরো বাপু তুমি তোমার ছেলে রে, আমি বেরুলুম গো। রিনি কোনো উত্তর দেয় না। কোলের মধ্যে জড়িয়ে ধরে ছোট্ট বিহানকে। মা, আমাকে মায়ের দেশে নিয়ে চলো, বাবা আসবে যে, অপেক্ষা করবে যে। রিনির অন্তর কেঁপে ওঠে। বিহান মায়ের কাছে না, মায়ের দেশে যেতে চায়। কানে ভাসতে থাকে মৈত্রেয়ী সেনের শেষ শব্দবন্ধটা, রিটার্ন হিম টু ওয়্যার হি বিলংস। প্লেনে বসে বিহানের ছোট্ট শরীরটা বুকের মধ্যে আঁকড়ে ধরে। কেন জানি মনে হতে থাকে, আর যদি কখনো বিহানকে... না, এসব কি ভাবছে ও? আসলে যুক্তি বুদ্ধি সবই কেমন জট পাকিয়ে গেছে। না হলে প্রায় বছর 4 আগে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ও ক্যান্সাস ছেড়েছিল, পুনরায় সেখানেই যাওয়ার কথা স্বপ্নেও ভাবত না। বিহান ঘুমিয়ে পড়েছে, কিন্তু রিনির চোখে ঘুম নেই। অতীতের স্মৃতিগুলো ছায়াছবির মতো ভেসে আসতে থাকে। তুফানের সেই দিন, সেই অদ্ভুত প্রশ্ন করা লোকটা, ওর যখন চোখ খুলেছিল বাইরে তখন অন্ধকার। অনুভব করেছিল সারা শরীর বৃষ্টির জলে চপচপ ভিজে। বৃষ্টির বেগ একটু ধরে এসেছে। কে জানে কতক্ষণ ওই খোলা দরজার সামনে ও পড়েছিল। শরীরটা পাথরের মতো ভারী লাগছে, আর সব থেকে অস্বস্তি লাগছে পেটের ভিতর। কোনোভাবে উঠে গিয়ে ভেজা পোশাক সে বদলে নেয়, কিন্তু গা জ্বরে পড়ে যাচ্ছে। মাথা সোজা রাখতে পারছে না। অতি কষ্টে ফোনটা নিয়ে দীপ্তকে কল করতে গিয়ে দেখে দীপ্তর 2 মেসেজ। রাস্তা পরিষ্কার হয়নি, উল্টে তুফানের জন্য কাজও হয়নি। ও রাতে ফিরতে পারবে না। অগত্যা মিসেস বোটনকেই কল করে। উনি এসেই ওর শুশ্রূষায় লেগে পড়েন। রিনি ইতস্তত করেও ওনাকে অদ্ভুত ঘটনাটি সবটা বলে। ওনার চোখ মুখের ভাব মুহূর্তে বদলে যায়। নিজের মনে কি একটা ভেবে নিয়ে ওনার গলার রোজারি মালাটা খুলে ওকে পরিয়ে দেন। তারপর যা বলেন সেটার জন্য ও বোধহয় মোটেই প্রস্তুত ছিল না। তুমি আগে মনে করে বলো তো, তুমি কি লোকটাকে তোমার বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছিলে? না আন্টি, কিন্তু কেন?
ঈশ্বর রক্ষা করেছেন। শয়তান তোমার অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ করতে পারে না, তাই সে বারবার অনুমতি চায়। আর বিশেষ করে এই বাড়িতে আমি প্রোটেক্টর এঞ্জেল হোলি মাদাকে রেখে গেছি। আর তাছাড়াও কি তাছাড়া? তোমায় বলেছিলাম না এই বাড়ির একটা ঐতিহাসিক মূল্য আছে, তাছাড়াও আছে এক লুকোনো ইতিহাস। কি? এ বাড়ির এক আশ্রিতা মেয়েকে ব্রাইড অফ সাটান বলা হতো। সে নাকি ধারণ করেছিল শয়তানের কুরূপ সন্তানকে। সে সন্তান বাঁচেনি, সেই মেয়েও বাঁচেনি, বলা ভালো তাকে বাঁচতে দেওয়া হয়নি। রিনি কথার মাঝেই বিড়বিড় করে। তার প্রেমিক নোয়া হারিয়ে যায়। কেউ বলে সে শিকারীর হাতে মরেছে, কেউ বলে সার্কাসের লোক তাকে ধরে নিয়ে গেছে। ওদের সন্তান নোয়ার মতোই রূপ পায়। কুমারী মায়ের কুশ্রী সন্তানকে কেড়ে নিয়ে রাখা হয় স্টাল চার্চে। বাঁচেনি সে সন্তান। তারপর তাকেও ডাইনি নাম দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় ওই ফাঁসি গাছের নিচে। এতটা বলে রিনি থামে। মিসেস বোটনের অবাক চোখ বলে দিচ্ছে ও যা যা বলল সব সঠিক। বৃদ্ধা বলতে থাকেন আবার, অ্যানা ছিল আমার বাবার ঠাকুমার বন্ধু। ওই স্ট্যাফোর্ড পরিবারেরই মেয়ে, তবে বাপ মা মরা মেয়ের সম্পত্তি ঠকিয়ে নেয় আত্মীয়রা। নোহা কথাও কাউকে বলেনি। আসলে সে যুগে এসব কথা এত সহজ ছিল না, কিন্তু সবটা জানতো তার সখী, মানে আমার বাবার ঠাম্মা ইসাবেল। আর ইসাবেল এটাও জানতো যে অ্যানা কালা জাদুর চর্চা করত। তার সম্পত্তি যারা হাতিয়েছে তাদের শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তুমি কি করে জানলে এসব? আমি এসব কিছু স্বপ্নে দেখেছি। সেদিন স্টাল থেকে ফেরার পর ভেবেছিলাম কি জানি ওই গাইডের গল্প শুনে বা ওই কবর দেখে হয়তো আমার মাথা গল্পটা বানিয়ে ফেলেছে। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি। ও মাই গড রিনি, মাই চাইল্ড, তুমি যত তাড়াতাড়ি পারো ইন্ডিয়া ফিরে যাও। হ্যানার বাড়িতে তোমার থাকা, তোমার এখানে কনসিভ করা, আবার সেই অবস্থায় ইকুইনক্সের দিনই স্টাল ভিজিট করা। ও লর্ড, সেভার সেভার। সব কিছু যেন একটা অশুভ, ভীষণ অশুভ কিছুর আওয়াজ দিচ্ছে। তোমার জন্য, তোমার সন্তানের জন্য প্লিজ তুমি চলে যাও, চলে যাও। এই বাড়িতে সেই ঘটনার পর প্রিস্ট এসে ক্লিন করে দিয়ে যায়, যাতে শয়তান কোনো দিন এবাড়ির চৌকাঠ না পেরোতে পারে। কিন্তু তবু ওই ফ্যামিলি এখানে থাকতে পারেনি। বিভিন্ন সময়ে রেন্ট দিয়েছে, কিন্তু নিজেরা থাকেনি। তুমি ফিরে যাও মাই চাইল্ড, ফিরে যাও ইন্ডিয়াতে। দীপ্ত ফিরে এসে সবটা শোনে, কিন্তু ওর সবেতেই অবিশ্বাস। ওর ধারণা ওটা কোনো চোর গুন্ডা এসেছিল। রিনির ফিরে যাওয়ার কথাটাও পাত্তা দেয় না। কিন্তু এ ঘটনার কয়েকদিন পর যা ঘটে, তাতে দীপ্ত নিজেই এত ভালো চাকরি ছেড়ে রিনিকে নিয়ে দেশে ফিরে আসে, বা বলা ভালো আসতে বাধ্য হয়। অনেকবার দীপ্তকে কারণ জিজ্ঞেস করেও যে উত্তর পায়নি, বহু মাস পর বিহানের জন্মের পর একদিন দীপ্ত নিজেই বলেছিল সেই ভয়াবহ রাতের কথা। এক রাতে উপরের বেডরুমে ঘুমোচ্ছে রিনি। দীপ্ত নিচে বসার ঘরে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ ওর মনে হয় রিনি ডাকছে। উপরের রুমে গিয়ে দেখে এক বীভৎস দৃশ্য।
রিনি পিছন ফিরে বসে আছে, মুখ ঝুলিয়ে কি একটা করছে। দীপ্ত দুবার ডাকে কিন্তু উত্তর পায় না। তখন ও রিনির কাঁধ ধরে ঝাঁকাতেই সে ঘাড় ঘোরায়। চোখ দুটো মণিহীন, মলিন হলুদ চুলগুলো ঘামে ভিজে মুখের দুপাশে জড়িয়ে আছে। সারা মুখে রক্ত মাখা, হাতে একটা কিচেন নাইফ, সেটা দিয়ে নিজের হাতে নিজের পেটটাকে ফালা ফালা করেছে। আর সেখান থেকে কি একটা টেনে ছিঁড়ে নিজের মুখে পুরে চিবাচ্ছে। দীপ্ত আতঙ্কে চেঁচিয়ে ওঠে, রিনি! চমকে জেগে ওঠে, আরো বুঝতে পারে ও স্বপ্ন দেখছিল। উফ, কি বিভৎস স্বপ্ন! দৌড়ে ঘরে ঢোকে রিনিকে দেখার জন্য, কিন্তু ঢুকতে গিয়েই ধাক্কা খায়। রিনি ঘুমোচ্ছে, ওর দিকে ল্যাম্পটা নিভানো, কিন্তু দীপ্তুর দিকেরটা জ্বলছে, আর তার ছায়া পড়ছে রিনির পাশের দেওয়ালে। একটা বিশাল আকৃতি কালো ছায়া সেই দেওয়ালে। সেই ছায়া কুণ্ডলীর থেকে দুটো হাতের আকৃতি খেলা করে বেড়াচ্ছে রিনির স্ফীত পেটের উপরে। রিনির ঘুমন্ত মুখেও অস্বস্তির ছাপ। রিনি! দীপ্ত রিনি বলে চেঁচিয়ে উঠতেই আর কোথাও কিচ্ছু নেই। পরের দিনই দীপ্ত ফেরার ব্যবস্থা করে। ম্যাম, ইউর টি। এয়ার হোস্টেসের ডাকে চোখ খোলে রিনি। অতীতচারণ থেকে বাস্তবে ফিরে আসে সে। বিহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কেনই বা ও ফিরল এখানে? কি করতে? উপায় কি আদৌ আছে? ওদের বাসা বাড়িটা এখনো ফাঁকাই আছে। না, ও বাড়ির ত্রিসীমানায় ও যেতে চায় না। মিসেস বোটনের বসার ঘরে জানলা দিয়ে আনমনে তাকিয়েছিল বাড়িটার দিকে। বিহানকে প্রথম দেখে একটু ভ্রু কুঁচকে গেছিল বৃদ্ধার, কিন্তু পরে সামলে নিয়ে আদর করে কিছু কুকিজ আর এক গ্লাস দুধ খেতে দিয়ে রিনির পাশে বসেন। ওর থেকে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানার পর বললেন, অদ্ভুতভাবে আজও বসন্ত বিশু। সব কিছুর শুরু হয়েছিল এমনই একদিন থেকে। তবে তুমি কি করবে ভাবছো ডিয়ার? জানি না, আমার ইচ্ছায় কিছুই হয় না আন্টি। আমি বুঝতে পারি আমাকে কেউ চালনা করছে, সে যা চায় তাই আমাকে। কান্নায় গলা বুজে আসে রিনির। মিসেস বোটনের দেওয়া রোজারির মালাটা রিনি খোলেনি। উনি একটা হোলি ওয়াটারের শিশি ওকে দেন, আর বিহানকে ডেকে একটা মালা ওর গলায় পরিয়ে দেন। কিন্তু সাথে সাথেই বিহান চেঁচিয়ে ওঠে আর মালাটা ছিঁড়ে ফেলে দেয়। ওরা দেখে বিহানের গলায় মালার স্পর্শে ফোস্কা পড়ে গেছে। রিনি আর বৃদ্ধা পরস্পরের দিকে অর্থবহ ত্রস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিহান তার বরফ শীতল দৃষ্টিতে রিনির দিকে তাকিয়ে বলে, আমরা মায়ের কাছে কখন যাব মাম্মা? রিনি জানে না সে কি উত্তর দেবে, কি উত্তর দেওয়া তার উচিত। ঘড়িতে সময় রাত 11:30। সিমেট্রির জাল বেড়ার উল্টো দিকের ফুটপাথে রিনি বিহানের হাত ধরে দাঁড়িয়ে আছে। বিহানের চোখে মুখে আনন্দের ঝলক। মাঝে মধ্যে পুলিশের গাড়ি পেট্রোলিং করছে। রিনি ভাবে
কি করে ঢুকবেও। বিহান হাতে অল্প টান দিয়ে বলল, মাম্মা, ওই পাশের ঝোপের দিকে চলো, ওখানে বেড়া ভাঙা, আমাদের কেউ দেখতে পাবে না। রিনি অবাক হলো যে বিহান কি করে জানবে। তবুও পুলিশের গাড়ি সরে যাওয়ার পর সকলের চোখ বাঁচিয়ে ঝোপের দিকে গেল। আশ্চর্য, সত্যি বেড়াটা ভাঙা। বিহান ওখানে ঢুকেই রিনির হাত ছাড়িয়ে দৌড় দিল। বিহান, যাস না! কনকনে দমকা বাতাস কথাগুলো উড়িয়ে নিয়ে গেল। বিহান অন্ধকারে ঠিক পথ চিনে এগিয়ে যাচ্ছে। একটা জায়গায় গিয়ে সে দাঁড়িয়েছে। বাতাসের দমক বাড়ছে। ঝকঝকে আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেছে। রাস্তাটা যেন হঠাৎ জনশূন্য মনে হচ্ছে। পুরো কুয়াশা ওদের যেন বাকি পৃথিবীর থেকে পৃথক করে দিয়েছে। বিহান যেন ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। কিছুতেই ও বিহানকে ধরতে পারছে না। পায়ে পায়ে যেখানে এসে দাঁড়িয়েছে জায়গাটা চেনা, সেই স্টাল চার্চের জায়গাটা। কিন্তু চার্চ তো বহু আগেই ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে এখানে চারদিকে পাঁচিল এলো কোথা থেকে? একটু আগেও তো সব ফাঁকা ছিল, তবে মাথার উপর ফাঁকা। বিহান নিথরভাবে দাঁড়িয়ে আছে। তার ঠিক হাত পাঁচ দূরে রিনি। রিনি পা নাড়াতে পারছে না। তার চোখের সামনে ঘটে চলা অতিলৌকিক নাটকের সে দর্শক মাত্র। চার্চের নিরেট পাথরের দেওয়ালের দুপাশে সার সার 6টা জানলা, আর একটা জানলা তার পিছনের দেওয়ালে। সামনের নিরেট দেওয়ালের দিকে তাকিয়ে বিহান। দেওয়ালে কালচে লাল রং দিয়ে এক বিশাল বৃত্ত, এবং তার মাঝে তারা আকৃতি আঁকা। আর সেই তারার ঠিক মাঝে একটা তাজা কাটা বেঁকানো শিংওয়ালা বুনো ছাগলের মাথা লাগানো। মরা চাঁদের আলোয় মোটা গজাল পেরেকের মাথাটা চকচকে ইস্পাতের ঝলক মারছে কাটা মাথাটার ঠিক কপালের মাঝে। দেওয়াল বেয়ে ঝরে পড়ছে রক্তের মতো লাল কিছু সমান্তরাল রেখা। সামনে একটা অস্বচ্ছ মহিলা মূর্তি ফুটে উঠেছে। তার সোনালি কোঁকড়া চুল আর চাঁদরঙা পোশাকের প্রান্ত হাওয়ায় উড়ছে। সে দুহাত তুলে সেই রক্তাক্ত দেওয়ালের সামনে কার যেন আরাধনা করছে। হঠাৎ ওই ঘোলাটে নীলচে কালো মরা জ্যোৎস্না ভেজা প্রকৃতি যেন উজ্জ্বল হয়ে উঠল। সামনের দিকটা এখন বেশ আলোকিত, আগুন রঙা। এত আলো আসছে কোথা দিয়ে বুঝতে পারে না রিনি। কুয়াশার আস্তরণ মোটা হয়েছে আরো খানিক। রিনি আপ্রাণ চেষ্টা করে, কিন্তু না, এক পাও এগোতে পারছে না। সেই মহিলা অবয়বটি এবার বিহানের কাছে এগিয়ে এসে ওর মাথায় হাত রাখে। বিহানও তার দিকে তাকিয়ে হেসে তার হাত ধরে, যেন কত কালের চেনা। বিহান, না বাবা, যাস না সোনা, যাস না! চিৎকার বেরিয়ে আসে রিনির গলা দিয়ে। সাথে সাথেই সেই চাঁদরঙা পোশাকের মহিলা ঝটতেই ওর দিকে তাকায়। উফ, কি ভয়ঙ্কর সে চাহনি! এত কুয়াশার ভেতরেও কি করে যেন স্ফটিক স্বচ্ছভাবে সেই মহিলার মুখের প্রতিটি ভাঁজ আর অভিব্যক্তি দেখতে পাচ্ছে রিনি। অমানবিক ঘোলাটে সাদা চোখে মলিন হলুদ মণি দুটো থেকে এক রাশ
ঘৃণা আর রাগ ঝরে পড়ছে। রিনির গলা শুকিয়ে আসে, কিন্তু বিহানের কি হবে? তবে নাটকের এখনো কিছু বাকি যে। হঠাৎ সেই কাটা মাথা আর রক্তস্নাত দেওয়ালে কোন মায়া বলে একটা জানলা ফুটে উঠেছে। অষ্টম জানলা, আর তার অপর প্রান্তে ধকধক করে জ্বলছে আগুন। মহিলার হাত ধরে আরো খানিক এগিয়ে যায় বিহান। ওদের সামনের মাটিতে খুলে গেছে এক সুড়ঙ্গ। আগুনের লেলিহান উঠে আসছে সেখান থেকেও। বিহান এগিয়ে চলেছে সেই আগুনের দিকে। না বাবা, যাস না। আমার ছেলে শুধুই আমার, তুমি ওকে নিয়ে যেতে পারো না। চিৎকার করে বলেই সমস্ত শক্তি দিয়ে পা বাড়ায় রিনি। হঠাৎ হুমড়ি খেয়ে সামনে গিয়ে পড়ে, যেন কেউ এতক্ষণে তার পায়ের বেড়িটা খুলে দিয়েছে। বিহান! আর তো চিৎকার করে ডাকে রিনি। বিহান এগিয়ে চলেছে আগুন অলিন্দ ধরে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। তার নজর নিবদ্ধ আগুন সুড়ঙ্গের উপরে ভাসমান একটি মূর্তির দিকে। বিশাল কালো জোব্বায় ঢাকা এক আকৃতি, যার মুখের ফাঁকা অন্ধকার গহ্বরে দুটো উজ্জ্বল আগুনের বিন্দু। এ চোখ রিনির আগেও দেখা, সেই তুফানের দিন। শয়তান, এই কি তবে সেই নরকের দ্বার, গেটওয়ে অফ হেল, যা কিনা খুলে যায় ইকুইনক্সের রাতে? বিহান! যাস না, সোনা আমার, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় আমার কাছে, ফিরে আয় না, ফিরে আয়, ফিরে আয়। কথাগুলো স্পষ্টভাবে গলা দিয়ে বেরোয় না রিনির, জ্ঞান হারায়ও। Ma'am? Ma'am, excuse me. Hello? Ma'am, can you hear me? আধবোজা আধ খোলা চোখে মুখের উপর এক অপরিচিত মুখ দেখে ধর্মর করে উঠে বসে রিনি। পুলিশ? Yes, ma'am. আপনি এখানে কি করছেন? আপনি কি সুস্থ বোধ করছেন কি আপনি? রিনির কানে কোনো কথাই ঢোকে না। সে পাগলিনীর মতো চারপাশে দেখে। না, সব আগের মতো। কোথাও কাল রাতের সেই চার্চ বা আগুন সুড়ঙ্গের চিহ্ন মাত্র নেই। তবে কি বিহানও হারিয়ে গেল চিরতরে? অফিসার, আমার ছেলে, ছোট বাচ্চা, ওই আগুনের সিঁড়ি, আমার বাচ্চা। কাম ডাউন ম্যাডাম, কাম ডাউন, প্লিজ কাম ডাউন। আপনার বাচ্চা সুস্থ আছে। ওই যে আমাদের অন্য অফিসারদের সাথে বসে আছে, দেখুন ওই যে ওখানে। ওকে আমরা ওই গ্রেপ স্টোনের ওপর ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে দেখি। আপনাকে অসুস্থ দেখেও ভয় পেয়ে গেছে, বাট হি ইজ অ্যাবসলিউটলি ওকে। আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন, আমরা পৌঁছে দেব। কিছু প্রাথমিক চিকিৎসা আর জিজ্ঞাসাবাদের পর পুলিশ মিসেস বোটনের বাড়িতে পৌঁছে দিয়ে যায় রিনি আর বিহানকে। মিসেস বোটন, আমি পেরেছি আমার বিহানকে ফিরিয়ে আনতে। ওদের যা ছিল তা কাল ওরা ফিরিয়ে নিয়েছে। জীবনে প্রথমবার আজ আমি শুধু আমার ছেলেকে ফিরে পেয়েছি। বৃদ্ধা যেন সম্পূর্ণভাবে সন্দেহমুক্ত হতে পারে না। রিনিকে আলাদা ডেকে কথাটা বলেন। রিনি, মাই চাইল্ড, আমিও চাই তুমি যা বলছো তাই বিশ্বাস করতে। তবে এসব বিষয়ে আমার অল্প হলেও চর্চা আছে, তাই আমি শেষবারের মতো বিহানকে একবার
পরীক্ষা করতে চাই। রিনি বিধ্বস্ত চোখে তাকিয়ে থাকে কেবল, কিছু বলতে পারে না। বৃদ্ধা একটু হোলি ওয়াটার হাতে নিয়ে বিহানের মুখে মাথায় বুলিয়ে দেন। বিহান চুপ। এবার একটা রোজারি মালা ওর গলায় পরিয়ে দেন। রিনির আর বোটনের চোখ বিহানের মুখের প্রতিটি অভিব্যক্তি মেপে নিতে চাইছে, কিন্তু না, বিহানের আগের দিনের মতো চামড়া জ্বলে যাওয়া বা লাল হয়ে যাওয়া কিছুই হলো না। সে হাসি মুখে রোজারিটা দেখিয়ে বলল, মিসেস বোটন, ক্যান আই কিপ দিস প্লিজ? বোটানো এতক্ষণে নিশ্চিন্ত হতে পারলেন। হেসে বললেন, ওহ, শিওর ডিয়ার। সন্ধ্যা নামার আগে মিসেস বোটনকে বিদায় জানিয়ে বিহানকে নিয়ে ক্যাবে উঠে বসে রিনি। গাড়ি ছুটতে থাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ডুবন্ত সূর্যের উজ্জ্বল কমলা রঙে উদ্ভাসিত ছোট্ট বিহানের মুখখানি। নিজের মনে রোজারি মালাটা আঙুলে জড়াচ্ছে আর গুনগুন করছে কি একটা রাইমস। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world. মিসেস বোটন ওদের বিদায় দিয়ে এক কাপ কফি নিয়ে বসেছেন। একটা স্বস্তির চুমুক দিতে গিয়েই বাধা বোধ করেন। কে যেন তার গলাটা চেপে ধরেছে। এতটুকু বাতাসের জন্য প্রাণ হাঁসফাঁস করছে। উফ, দম নিতে পারছেন না মোটে। মাথার দুপাশ দপদপ করছে। একটু বাতাসের জন্য ব্যর্থভাবে দুবার হাঁ করেই এলিয়ে পড়লেন চেয়ারে। কেউ জানতে পারল না যে বিহান হাতের আঙুলে মালাটা যত শক্ত করে পাকাচ্ছে, Twinkle, twinkle, little star, বৃদ্ধার গলার অদৃশ্য ফাঁস ততই জোরালো হচ্ছে। বৃদ্ধার দেহ ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। ঠিক তখনই বিহানের আঙুলে মালার ফাঁস আলগা হলো, আর ঠোঁটের কোণে ঝুলে রইল বিজয়ীর হাসি। রিনির হাসি মুখের দিকে তাকিয়ে বিহানও হাসি মুখে বলল, is just the beginning, Mama, isn't it? শুনছিলেন সুলেখিকা সুপর্ণা নাথের কলমে ইকুইনক্সের রাত। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে আইভি, তানিশা, ফিদা, সাগরনীল, দেবযানী, অতনু, সৃজন, সঞ্চালী, অলিভিয়া এবং সৌরভ রায়। নাট্যরূপ ফিদা, গ্রাফিক্স উষ্ণিস, প্রচ্ছদ মিনিম্যালি, শব্দ সংযোজন ও আবহ সায়ন। সমগ্র পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলেই সব গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।